সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ প্রস্তুতি শুরু মন্ত্রিপরিষদ বিভাগের। মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়ি। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। রেকর্ড বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকের নাম থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। একক এলাকা নয়, আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। ভূমিধস জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষক। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। প্রতিযোগিতামূলক হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট পর্যবেক্ষণের পর জানালো ইইউ, শান্তিপূর্ণভাবে দলগুলো জয় পরাজয় মেনে নেয় প্রশংসা। বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত 2, আহত 3। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং, ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। 16-17 ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই শুরু হয়েছে নতুন সরকার গঠন প্রক্রিয়া। এরই মধ্যে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। নির্বাচন কমিশনের আদেশক্রমে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও গণভোটের ফলাফল প্রকাশ করে এই গেজেট জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শপথের কে পড়াবেন এটা। এদিকে শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যরা। প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী 16-17 ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হবে নবনির্বাচিতদের। কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে মানুষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা আর পুরানো বন্দোবস্তে ফিরতে চান না। গণরায় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানেন অধ্যাপক আলী রিয়াজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন হতে পারে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়ি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে 299টি আসনের মধ্যে 212টিতে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
এরই মধ্যে শনিবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার নতুন সরকার গঠন কিংবা মন্ত্রিসভার শপথ গ্রহণের অপেক্ষা। বিভিন্ন সূত্র বলছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হচ্ছে সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। জানা গেছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন, আর একই দিন বিকেলে শপথ নিতে পারেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন বিভাগটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে রীতি মেনে অতিথিদের আমন্ত্রণ জানাতে তালিকা প্রণয়ন সহ প্রয়োজনীয় কাজে ব্যস্ত অনেক কর্মকর্তা। এদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নিতে যারা ডাক পাবেন তাদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে, আর মন্ত্রিসভা শপথ নেয়ার মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত বৃহস্পতিবারের এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে নিশ্চিত হয়ে গেছে যে সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপি। এখন জল্পনা কল্পনা যে কবে শপথ হচ্ছে সংসদ সদস্যদের এবং কবে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। মূলত এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ে, এবং এই সচিবালয়ে আজকে এই ছুটির দিনেও কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনার জন্য। আমরা অপেক্ষা করছিলাম, এই মুহূর্তে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ তিনি ব্রিফিং করে জানাচ্ছেন যে মন্ত্রিসভার এই শপথ কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টি তিনি জানাচ্ছেন। বিপত্তি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। দেশবাসী, ভোটারগণ, যারা ভোট প্রার্থী ছিলেন, তাদের সহকর্মীগণ, আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহকর্মীগণ, জেলা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের সদস্যগণ, এরা সকলেই নিরলস পরিশ্রম করেছেন। খুব ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা সকলে জানেন, এবং এটা চারিদিকে খুব প্রশংসিত হয়েছে। এই কৃতিত্ব আমাদের দেশবাসীর সবার। সরকার খুবই আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সকল পর্যায়ে এটা জানতে পেরেছেন। এখন যেটা প্রক্রিয়ার বিষয় সেটি হলো গেজেট নোটিফাইড হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আপনারা জানেন জাতীয় সংসদে 297টা আসনের যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন, এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। এর চাইতে আর কিছু বলবো। কোন তারিখটাকে সামনে রেখে আপনারা প্রস্তুতিটা কোন তারিখকে ঘিরে সম্ভাব্য তারিখটা? আমাদের প্রস্তুতি যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে
আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। এইটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ তো আমরা বলতে পারবো না যে আমাদের প্রস্তুতি কোন দিনের জন্য। স্যার, এই সিদ্ধান্ত কি হয়েছে স্যার, কে শপথ পড়বেন? যেহেতু স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, সদস্যদের শপথ এইটা হ্যান্ডেল করেন সংসদ সচিবালয়, ওখানে কথা বলতে হবে। মানে আপনি জানতে পেরেছেন কিনা এরকম? আমি যেটা জানতে পেরেছি এটা ইনফর্মাল, সেই জন্য এটা আমি আর বলতে চাইছি না। একটু যদি আমাদেরকে বলেন স্যার। এখানে নানান রকমের অপশন আছে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেটা এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এটা কে হবে না আমি বলতে কোন ধরনের এখন মানে ওইটার প্রস্তুতি আমাদের না। না, মন্ত্রিসভার প্রস্তুতিটা কোন ধরনের স্যার? কি কি প্রক্রিয়া? এইটাতে বললাম যে একটা স্টেপ হলো সংসদ সদস্যগণের শপথ গ্রহণ। এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। যখন এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণের। এখন কি স্পিকার কেউ আছেন? স্পিকার কেউ আছেন? আপনার মানুষ জানেন তো সংসদ ভেঙে দেওয়া আছে, সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয় তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। ক্লিয়ার জন্য যে বললেন যে সর্বোচ্চ 4 দিনের মধ্যে শপথ হয়ে যাবে মন্ত্রিসভার সদস্যদের, সেটাও কি আগামীকাল থেকে, অর্থাৎ আগামী কর্মদিবস থেকে? এটা বললাম যে আমাদের যদি আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। এত ডিটেল তো নির্ধারিত নয়। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। না না না, আমাদের মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের শপথ স্যার কে পড়াবেন? পরিষ্কার করে জানতে চাই। স্পিকার রাষ্ট্রপতি পড়াবেন স্যার, যেহেতু এটা আপনার এন্ডের কাজ, ক্যাবিনেট ডিভিশনের কাজ। রাষ্ট্রপতিই তো পড়াবেন সংবিধান অনুযায়ী। স্যার, ওই আপা যেটা জিজ্ঞেস করছিলেন অতিথিদের প্রসঙ্গে, কতজন অতিথি থাকতে পারেন সেই বিষয়ে প্রস্তুতি আপনাদের কি? আপনাদের প্রতিনিধি একজন যেন থাকেন এটা নিশ্চিত করে বলতে পারি। আমাদের থাকাটা বিষয়। প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000, কম বেশি 1000। এইটা তো বলতে পারছি না। আমরা বললাম তো, যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখে অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে, আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো। আমাদের সেটা অনুমান করছি যে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে আমার কথা বলার মতো অবস্থা না। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, বক্তব্য রাখছিলেন মন্ত্রিপরিষদ সচিব। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা, তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম, ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। বিস্তারিত তুলে ধরছেন ফারুক ভুঁইয়া রবিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ভাবী প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞ সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খানদের মতো প্রবীণ নেতারা মন্ত্রিসভায় থাকবেন নাকি তাদেরকেও বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা হবেন তা নিয়ে আছে জল্পনা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AJM জাহিদ হোসেনকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। 2001 থেকে 6 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আনম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়ও। তরুণদের মধ্যে আলোচনায় শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ডক্টর রেজা কিবরিয়া। এছাড়া জোট সঙ্গীদের মধ্য থেকে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর আছেন আলোচনায়। নতুন সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে থাকতে পারেন বিএনপির এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী। নতুন ক্যাবিনেটের সম্ভাব্য টেকনোক্র্যাট সদস্য হিসেবে সামনে আসছে মাহাদি আমিন, হুমায়ুন কবিরের নাম। পরবর্তী সংসদের স্পিকার হিসেবে শোনা যাচ্ছে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় এ জয়কে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন। এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব বহন করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করায় তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্যে এগিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্ব অভিজ্ঞতা। দেন দরবারের সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসনামলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা, দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না।
যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে আর কি। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি, যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, হ্যাঁ, সুতরাং ওই যে সমস্যাটা, এটা হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সরকারকে জবাবদিহির আওতায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে কথা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ প্রচারণায় যুক্ত কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামাত আমির। পোস্টে জামাতের আমির বলেন, ভয়ভীতি ও হয়রানির মুখেও তাদের সাহস গণতন্ত্রকে শক্তিশালী করেছে। ফলাফলে হতাশার স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ৭৭টি আসন ভবিষ্যতে তার দলকে শক্ত ভিত্তি দেবে। পোস্টে জনগণের রায়, আইনের শাসন ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আবারও সম্মান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নেওয়ার প্রশংসা করেছেন প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস। শাতিলা শারমিনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 2 দিন পরে পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন। প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস বলেন, ইউএর পর্যবেক্ষকরা 805টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য। EU observers visited 105 polling centers all across the country in cities, towns and villages. After the polls were closed, our teams observed the ballot counting, and late at night on the 12th of February, all were present at the tabulation of the results. As you can see, this was a large-scale operation that has produced an independent, fact-based assessment on the extent to which these historic elections were conducted in line with international standards and national law, a testament to citizens' commitment to restoring democratic governance and the rule of law. This is renewed momentum, and it paves the way for the next phase of reform. নির্বাচন জুড়ে নারীদের প্রতি ডিজিটাল সহিংসতায় শঙ্কা জানিয়ে ইউএর পর্যবেক্ষক জানান, নির্বাচনে কম সংখ্যক নারীর অংশগ্রহণ রাজনৈতিক সদিচ্ছার অভাবকে প্রমাণ করেছে। It is also time to abandon the old practices of excluding women from political arena or to solve political disputes with fists and not with ideas. Such practices no longer reflect the maturity of Bangladesh democracy. গত 2 মাস ধরে নির্বাচন পর্যবেক্ষণের ইউএর 200 জন পর্যবেক্ষক কাজ করেছে। নির্বাচনের পরের পরিবেশ পর্যবেক্ষণে মার্চের প্রথম ভাগ পর্যন্ত মিশনটির প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত। বগুড়ায় বখাটের হাতে প্রাণ গেল তরুণের। অভিযুক্তকে ধরতে অভিযান, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল 2 জনের, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও বিজেপি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাত বোমা তৈরির চেষ্টা হচ্ছিল।
বসতবাড়ির মধ্যে হাত বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে গেল ঘরের টিন ও আসবাবপত্র, আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ যায় 2 জনের, গুরুতর আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। যাচাই বাছাই করা জানলাম এলাকাবাসীর কাছে কি কারণে কিভাবে মরল, বোমা বিস্ফোরণে মারা গেছে। এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেটা হচ্ছে বোমের বিস্ফোরণ। এসে দেখি যে 2 জন ডেড হয়ে পড়ে আছে, মরে পড়ে আছে। তো একজনের অস্তিত্ব টোটালি বোঝা যাচ্ছে না। 2টা নাশ পড়ে আছে, মরেছে এরকম বম ফেটে। ছাদটা উড়ে গেছে, টিন উড়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে আছে। নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাত বোমা তৈরি করা হতে পারে বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধির। ভিলেজের রাজনীতি আছে, তো দমিয়ে দিতে পারলে কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী। এটা নিহতদের শরীরের বিভিন্ন অংশে জখম ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয়, আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনীতি সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আহতদের 2 জন চরবাগডাঙ্গা ও 1 জন রানীহাট ইউনিয়নের বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমেছে শোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার আহাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল, ছোট, ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে। আর ডাকে কষে, খবরদার আমার বোনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ডুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনীর, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো। তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাআল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিডালি বিমানমোড় এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ। উপগ্রুপগুলোর ঐক্যবদ্ধ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি প্রার্থী বাছাই বিচক্ষণতায় চট্টগ্রামের 16 আসনের মধ্যে 14টিতে ভূমিধস বিজয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। অপরদিকে অন্তত 6টি আসনে জিতে আসার সম্ভাবনা জাগিয়ে ভোটের সমীকরণ বুঝতে ব্যর্থ হয়ে 2টি আসন জিতে সন্তুষ্ট হতে হয়েছে মূল প্রতিদ্বন্দ্বী জামাতকে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে চট্টগ্রাম বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত। আগের স্বীকৃত সবগুলো স্থানীয় এবং জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ছিল জয় জয়কার। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 16টির মধ্যে 14টিতে সুস্পষ্ট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। তবে এর মধ্যে 2টি আসনে ফল স্থগিত রাখা হয়েছে। তারা সবাই কিন্তু অভিজ্ঞ দলের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলায় ফিরে আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবাই একটা তাদের যারা রাজনীতি করে বা বিভিন্ন পেশায় যারা জড়িত তাদের কর্মকাণ্ডগুলো তারা সুচারুভাবে চালু করতে পারবেন।
তবে বিএনপি নির্বাচন জিতে আসা এতটা সহজ ছিল না যতটা জয়ের পরে মনে হচ্ছে। বিশেষ করে উত্তর দক্ষিণ এবং মহানগরে সাংগঠনিক বিভক্তি ছিল চোখে পড়ার মতো। কিন্তু নির্বাচন ঠিক আগ মুহূর্তে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর যেন সব বিভেদ ভুলিয়ে একই সরলরেখায় আসতে বাধ্য হয় বিবাদমান উপগ্রুপগুলো। ফলাফলেই বিজয় উদযাপন। আমাদের প্রার্থীগুলা প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীদের চেয়ে রাজপথে বেশি ছিল, এলাকায় অনেক বেশি পরিচিত এবং এরা বিভিন্ন দল উপদলকে ইলেকশনের আগে যে কোনোভাবে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছে। বিএনপি তার শক্তিশালী ঘাঁটির আধিপত্য বজায় রাখতে পেরেছে, ঠিক তেমনি চমক দেখিয়েছে জামায়াত ইসলামী। একসময় বলা হতো শুধুমাত্র দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াতেই জামায়াতের আধিপত্য, কিন্তু ত্রয়োদশ নির্বাচনে যেমন বাঁশখালী আসন দখল নিয়েছে, ঠিক তেমনি উত্তর, দক্ষিণ এবং মহানগরে শক্ত প্রতিহত করে নিজেদের অবস্থান জানান দিয়েছে জামায়াত ইসলামী। চট্টগ্রামের 16টি আসনে অন্তত 30% ভোট জমা পড়েছে জামায়াত ইসলামীর বাক্সে। এর মধ্যে সাতকানিয়া আসনে শাহজাহান চৌধুরী এবং বাঁশখালীতে জহিরুল ইসলাম জিতে আসার পাশাপাশি বাকিরা কিন্তু বিএনপির প্রার্থীদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও অন্তত 4টি কারণে জামায়াতকে পিছিয়ে পড়তে হয়েছে বলে মতেই বিশ্লেষকের। সঠিক এক্সপ্লেনেশন দিতে জামাত নেতৃবৃন্দ কিছুটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জামাতের যে সমস্ত প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের আদার কোয়ালিটিগুলো কাঙ্ক্ষিত মানের থাকলেও রাজনীতিতে তারা নতুন, সে তুলনায় বিএনপির প্রার্থীরা অনেক পুরানো। এবারের নির্বাচনে বন্দর আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সন্দ্বীপে মোস্তফা কামাল পাশা, আনোয়ারা আসনে সরওয়াজ জামাল নিজাম আগের নির্বাচনগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিতে এসেছেন। এর বাইরে মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, সাইদ আল নোমান, আবু সুফিয়ান, এনামুল হক, নুরুল আমিন, জসিমউদ্দিন সংসদে যাচ্ছেন প্রথমবারের মতো। স্থগিত রয়েছে আসলাম চৌধুরী এবং সরওয়ার আলমগীরের আসন। পূর্বের হিসাবে ছিল দুই দলের মধ্যে বিভক্ত ছিল, আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত সেই ক্ষেত্রে বিএনপি হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক, ভ্যাকুয়াম কিন্তু থাকে না, সেই কারণে জামাত এবার অনেক দূর এগিয়ে গেছে। সবশেষ তথ্য অনুযায়ী 16 আসনে বিএনপি 18,96,620 ভোটের বিপরীতে জামায়াত পেয়েছে 9,31,577 ভোট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনের রেকর্ড বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এই সংবাদ সম্মেলন। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যানের আজকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি অংশ নিচ্ছেন এবং সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অপেক্ষা করছেন। তিনি আসবেন 3টায়, তার সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং সেখানে এই ব্রিফিংয়ে কথা বলবেন তিনি এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তিনি জানাবেন এবং একই সঙ্গে তার যে অবস্থা, মানে যে সরকার গঠন করবেন, শপথ নেবেন কবে এবং সেসব বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। যদিও সরকার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয় যে কবে নাগাদ শপথ গ্রহণ হবে এবং আগামী 15 সরকার বলছে, মন্ত্রিপরিষদ সচিব বলছেন যে যদি সরকার থেকে অনুমতি পাওয়া যায় বা তাদেরকে বলা হয় তবে আগামীকালকে হয়তো শপথ নেওয়া যেতে পারে। তবে সেই ক্ষেত্রে 16-17 তারিখও কিন্তু একটি আভাস পাওয়া গিয়েছে। অর্থাৎ প্রেস সচিব, বর্তমান প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি বলেছেন যে 16 অথবা 17 তারিখ নাগাদ যারা বিজয়ী হয়েছেন, যারা সংসদ সদস্য হয়েছেন, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে। আর এছাড়া যদি বলতে চাই যে আজকের সংবাদ সম্মেলনে এখানে বিএনপি চেয়ারম্যান তার যে বিজয়ের ক্ষণ, আসলে যে বিজয়কে মূলত যে বিজয় হওয়ার পরে তার কিন্তু আর কোনো কথা কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে বলা হয়নি এবং তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন, যে সংবাদ সম্মেলনে তিনি তার পরিকল্পনা এবং তার বিষয়গুলি তিনি তুলে ধরবেন। সেই বিষয়গুলি আমি জানতে পেরেছি। সব মিলে যদি বলা যায় যে আজকে সংবাদ সম্মেলনটি গুরুত্বপূর্ণ, তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং সরকার গঠন করতে যাচ্ছেন তার সংবাদ সম্মেলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। রাজধানীতে সরবরাহ সংকটে মুরগি ও সবজির বাজার, চাহিদা যোগান তত্ত্বে তাই বেড়েছে দামও। তবে রমজানের আগে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে স্থিতিশীল মুদি পণ্য। বিক্রেতারা বলছেন নির্বাচনী ডামাডোলে এখনও জমে ওঠেনি রমজানের বেচা কেনা।
রমজান শুরু হতে বাকি আর কয়েকটা দিন, তবে নির্বাচনী উত্তেজনায় এখনো বেচাকেনা জমে ওঠেনি রাজধানীর বাজারে। শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল চিনি, বেসন, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডালের দাম রয়েছে স্থিতিশীল। বাজার অনেকটা ফাঁকা। নির্বাচনটাকে কেন্দ্র করে মানে এবছর আমাদের ওই বেচাকেনাটা একদমই নাই বললে চলে। যেমন আমদানি মালের বেশি হয়েছে, দাম কমছে, কিন্তু বেচা কিনা ওই ক্ষেত্রে নাই, বেচা কিনা কম। আপাতত তো স্বাভাবিক মনে হইতেছে, খুব বেশি আপ ডাউন হয় নাই। মধু পণ্যটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। তবে সরবরাহ সংকটে চড়েছে সবজির বাজার। ক্রেতারা ক্ষুব্ধ হলেও বিক্রেতাদের দাবি সরবরাহ না বাড়লে কমবে না দাম। কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম বেগুন, তারপরে শসা, লেবু, কাঁচামরিচ, এগুলোর দাম বেশি। সামনে রমজান মাস, এই উপলক্ষে কিছু কিছু সবজি মানুষ বেশি নিতে আছে, সেখানে সবজির ঘাটতি। সবজির বাজার অনেক হাই অবস্থা, আগের চেয়ে অনেক বাড়তি। যেরকম আমি গত 2 দিন আগে বেগুন কিনছি 30 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। সরবরাহ সংকটে পড়েছে মুরগির বাজারও। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। মাল আসে কম, বিক্রি হতেছে বেশি। এই সপ্তাহে মুরগির রেট অনেক বাড়তির মেইন কারণ হলো আপনার গাড়ি ঘোড়া 3 দিন অলরেডি বন্ধ হয়েছিল। তবে আগের দামে স্থিতিশীল চালের বাজার। রমজানেও স্বাভাবিক থাকার আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো ম্যাচের উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। অল্প সময়ের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে হাই ভোল্টেজ ম্যাচের টিকিট। 3 থেকে 4 গুণ বেড়ে গেছে কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বসে খেলা দেখতে চান বেশিরভাগ দর্শক। ধারণ ক্ষমতা 35,000 হলেও এখনও টিকিটের জন্য ভিড় করছেন দর্শক। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠবে শ্রীলঙ্কার পর্যটন শিল্প, আশা দেশটির ক্রিকেট বোর্ড ও সরকার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। রেকর্ড বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের মন্ত্রিসভায় অনেকের নাম থাকবে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়। একক এলাকা নয়, আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। এ ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।